ত্রিপুরার সরকারি কর্মচারী সংক্রান্ত সরকারি কর্মচারীদের বঞ্চনা বা সরকারি কর্মচারীদের বিশেষ পদোন্নতি, ট্রান্সফার পলিসি, ইনক্রিমেন্ট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। প্রথমত হাইকোর্ট থেকে এ বিষয়ে একটা গুরুত্বপূর্ণ রায় বেরিয়েছে। হাইকোর্টের রায় কী বলা আছে সে বিষয়ে আমরা জানার চেষ্টা করব। এবং দেখা গিয়েছে কিছু কিছু চাকরি যার প্রমোশন বা পদোন্নতি বাঁকা পথে হচ্ছে, অর্থাৎ সিনিয়রিটি লিস্ট অনুযায়ী যারা পেছনের দিকে আছে তারা প্রমোশন পেয়ে সামনের সারিতে চলে যাচ্ছে, আর যারা সিনিয়র, অ্যাকচুয়াল সিনিয়র, তারা কিন্তু প্রমোশন পাচ্ছে না। অর্থাৎ এখানে মানে কারাপশান হচ্ছে বা অর্থের বিনিময়ে বা পরিচিতির বিনিময়ে অনেকে প্রমোশন পেয়ে নিচ্ছে বাঁকা পথে। সে বিষয়ে আমরা জানার একটা আপডেট এসেছে, সেটা দেখব। পাশাপাশি মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতিগুলি কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটা আমরা দেখব। উনি বিশেষ বিশেষ কিছু প্রতিশ্রুতি দিয়েছে যেগুলা অক্ষরে অক্ষরে পালন করার দরকার ছিল, কিন্তু অক্ষরে অক্ষরে পালন করা হয়নি। উনি প্রমোশন নিয়ে একটা প্রতিশ্রুতি দিয়েছে, মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে অ্যাডক প্রমোশন নিয়ে। সেই প্রমোশনের সুযোগ সুবিধা কিন্তু রিটায়ারমেন্টে যাওয়ার পর চাকরি আর যারা কর্মচারী তারা পাচ্ছে না। উনি প্রতিশ্রুতি দিয়েছে বদলি নীতি নিয়ে, ট্রান্সফার পলিসি নিয়ে। সেই প্রতিশ্রুতি কতটুকু মানে বাস্তব হয়েছে সেটাও আমরা জানার চেষ্টা করব। উনি প্রতিশ্রুতি দিয়েছে বিভিন্ন সরকারি চাকরি আপডেট নিয়ে, কর্মচারী বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে, ডিএ নিয়ে, সেইগুলি কতটুকু বাস্তবায়ন হচ্ছে সেটা আমরা জানার চেষ্টা করব। প্রথমত হাইকোর্ট থেকে যে রায় দিয়েছে সেটা আমরা দেখে নিই। হাইকোর্ট থেকে কী রায় দিয়েছে। এখানে আমরা যখন কর্মচারীরা যখন পেনশনে চলে যাই বা অবসরে চলে যাই, যদি পেনশন বা অবসরের ডেটটা 30 জুন কিংবা 31 ডিসেম্বর হয়ে থাকে, তখন আমাদের অনেকটা সমস্যার সম্মুখীন পড়তে হয়। কারণ বছরে 2বার ইনক্রিমেন্ট দেওয়া হয়, জুলাই মাসে 1 তারিখ এবং জানুয়ারি মাসে 1 তারিখ। কিন্তু যারা মে, জুন কিংবা নভেম্বর, ডিসেম্বর মাসে অবসরে রয়েছে তারা কি সেই ইনক্রিমেন্টটা পাবে কি পাবে না, এই বিষয়ে হাইকোর্ট থেকে স্পষ্ট একটা রায় এখানে উল্লেখ করা হয়েছে। কর্মচারীদের প্রত্যেক বছর একবার অন্তত ইনক্রিমেন্ট দেওয়া হয়। এই ইনক্রিমেন্টে একদিন আগেও যদি কর্মচারী অবসরে চলে যান তাহলে তার বার্ষিক ইনক্রিমেন্ট দিতে হবে, এই রায় দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। অর্থাৎ কেউ যদি মে, জুন মাসে রিটায়ারমেন্টে চলে যায় তাকেও কিন্তু ইনক্রিমেন্ট দিতে হবে। এই রায়টা কি নতুন রায় এসেছে? উত্তরটা হবে না, এই রায় কিন্তু সুপ্রিম কোর্ট থেকে অলরেডি বলে দেওয়া হয়েছে। তাহলে ত্রিপুরা হাইকোর্ট আবার নতুন করে এই রায় দেওয়ার কীরকম প্রয়োজনীয়তা পড়েছে সেটাও আমরা দেখে নিই। সিঙ্গেল বেঞ্চে রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য সরকার, কিন্তু রাজ্যের আবেদন খারিজ করে দিয়েছে। এখানে সিঙ্গেল বেঞ্চে অলরেডি রায় দিয়েছে যে চাকরি যদি রিটায়ারমেন্টে কেউ জুন মাসে চলে যায় বা ডিসেম্বর মাসে চলে যায় তাকে 1 জানুয়ারি বা 1 এপ্রিল জুলাই ইনক্রিমেন্ট দিতে হবে। কিন্তু ত্রিপুরা সরকার সেটা ডাবল বেঞ্চে, ত্রিপুরা সরকার এমনিতেই কর্মচারীর যখন ব্যাপার হয়, কর্মচারী দেনবনের বিষয় আসে, তখন ডাবল বেঞ্চে যাবে, সুপ্রিম কোর্টে যাবে। কর্মচারীদের না দিয়ে কীভাবে থাকা যায়, এটা মেইন উদ্দেশ্য, মেইন লজিক এখানে। তারপর ওই যা কর্মচারী আছে উনি আবার আবেদন করে, এবং আবেদন করে এখন ডাবল বেঞ্চের কী বলেছে, ত্রিপুরা সরকার যে আবেদন করেছে এর সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে সেটা খারিজ করে দিয়েছে এবং বলে দিয়েছে যে হ্যাঁ, যারা বছরের মানে জুন মাসে বা যারা ডিসেম্বর মাসে অবসরে চলে যাবে তাদের কিন্তু ইনক্রিমেন্ট দিতে হবে, এবং ইনক্রিমেন্ট দিয়ে লাস্ট ইনক্রিমেন্টের উপর ওনার এলপিসি ইস্যু করতে হবে। সেই লাস্ট ইনক্রিমেন্ট দিয়ে ওনার যে বেসিক প্লাস ডি দিতে হবে, তার উপর উনি গ্র্যাজুইটি পাবে, তার উপর উনি লিভ স্যালারি পাবে, তার উপর উনি পেনশন বা অন্যান্য সুযোগ সুবিধা পাবে। এটা একটা যুগান্তকারী রায়। এর রায়ের জন্য ত্রিপুরা সরকারকে, যে ত্রিপুরা হাইকোর্ট আছে, ত্রিপুরা হাইকোর্টকে ধন্যবাদ জানাই। যেই কর্মচারী কেসটা করেছে কর্মচারীকে ধন্যবাদ জানাই, কারণ এই কেসের ফলে ত্রিপুরার যে হাজার হাজার লাখ লাখ কর্মচারী আছে সবাই কিন্তু সেই সুযোগ বা বেনিফিট কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ ইনক্রিমেন্ট ইস্যুতে রাজ্য সরকার যে রিট আবেদন সেটা খারিজ করে দিয়ে ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের মুখে উপর না করে দিয়েছে যে এই আবেদন আমরা নেব না, এই কর্মচারী বঞ্চনার যে একটা পর একটা ডেট আমরা দেব না, তোমরা কর্মচারীর সাথে ভালোভাবে কাজ করো, তাহলেই কর্মচারীরা তোমাদের পাশে দাঁড়াবে। নেক্সট যে একটা আর্টিকেল বেরিয়েছে বাঁকা পথে পদোন্নতি, এটা আমরা কি বেরিয়েছে সেটা আমরা দেখবো। কারা কারা বাঁকা পথে পদোন্নতি প্রমোশন নিয়ে নিচ্ছে। আমি চাকরি করছি কিন্তু আমি প্রমোশন পাচ্ছি না, আমার সাবঅর্ডিনেট বা আমার নিচে যারা জুনিয়র আছে তারা প্রমোশন পেয়ে যাচ্ছে, অর্থাৎ আমি সিনিয়র হয়েও আমার জুনিয়রকে স্যার বলতে হবে, প্রমোশন পেয়ে যাচ্ছে। কীরকমভাবে সেই কাজটা হচ্ছে সেটা আমরা দেখে নেবো। পাশাপাশি কর্মচারীর স্বার্থে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিগুলি কতটুকু বাস্তব হয়েছে সেটা আমরা শেষের দিকে দেখছি। এখানে সরকারি যে নিয়মকানুন আছে, সরকারি তো প্রমোশন ক্ষেত্রে কিছু নিয়মকানুন আছে, সেইটা লঙ্ঘনের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। অবস্থা এমন এতটাই গুরুত্বের যে সবাই ভেবে নিয়েছে আইন লঙ্ঘন করলেও কোনো সমস্যায় পড়তে হবে না। অতএব বিভিন্ন ক্ষেত্রে পাইকারি হারে সরকারি নিয়মকানুন বাজেট 12টা বেজেছে। সরকার যেখানে কোনো সিদ্ধান্ত নেয়নি সেটাকে হাতের করে নিয়ম লঙ্ঘনের কাজ এগিয়ে চলছে রাজ্যের
অ্যাডহক পদোন্নতি নিয়মিতকরণের পর পরবর্তী সরকারি কর্মচারীদের পদোন্নতির ব্যাপারে আরও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। বিষয়টি এখনও চিন্তাভাবনা পর্যায়ে রয়েছে, কিন্তু ত্রিপুরা স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটির একটা অফিস অর্ডার মূলে অফিসের 11 জন কর্মচারীকে আপার ডিভিশন ক্লার্ক পদে পরিণতি করা হয়েছে, সেটাও রেগুলার অফিসে, যেখানে সরকার এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। সেখানে কীভাবে 11 জনকে পদোন্নতি দেওয়া হলো? সরকারি প্রতিষ্ঠানে নিয়মিত পদোন্নতি প্রক্রিয়ার পাশাপাশি অ্যাডহক পদোন্নতি প্রক্রিয়াও চালু করা হচ্ছে বেশ কয়েকটা বছর আগে। মূলত জরুরি প্রয়োজনে নিয়মিত প্রার্থী না পাওয়া গেলে কোনো বিরোধ তৈরি না হলে সাময়িকভাবে শূন্যপদ পূরণের জন্য অ্যাডহক পদোন্নতি আশ্রয় নেওয়া হয়, কিন্তু সরকার নিয়ম নীতি বাস্তবায়নের দায়িত্ব যাদের উপর তারাই এই প্রমোশন থেকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়েছে, যার সম্পত্তি নজির পেশ করলো ত্রিপুরা স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি একটা অফিস অর্ডার মূলে। এই অফিসের 11 জন কর্মচারীকে রেগুলার বেসিসে আপার ডিভিশন ক্লার্ক পদের পদোন্নতি দেওয়া হয়েছে, অথচ রাজ্য সরকার এখনও কর্মচারীর পদোন্নতি বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। এখনও রেগুলার পদোন্নতি বিষয়ে সিদ্ধান্ত নিয়ে এখন কিন্তু অ্যাডহক প্রমোশন চলছে, যাকে রেগুলেশন করা হয়েছে, কিন্তু এজি কিন্তু এই রেগুলেশন মানতে কিন্তু রাজি নয়। একটা বিশেষ সূত্রে জানা গেছে ক্যাবিনেট বা সরকারি কোনো অনুমোদন ছাড়াই কিন্তু প্রমোশন এখানে হয়ে যাচ্ছে। পাশাপাশি রাজ্য মুখ্যমন্ত্রীকে এই ব্যাপারে অন্ধকারে রাখা হচ্ছে। সম্পূর্ণ বাঁকা পথে অর্থের বিনিময়ে এই প্রমোশন প্রক্রিয়া সম্পন্ন করার অভিযোগ উঠেছে। এই বিষয়টা নিয়ে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কর্মচারী মহলে। রীতিমতো এক শ্রেণীর সরকারি আধিকারিককে বেপরোয়া করে তুলেছে। এই আধিকারিককে কূটবুদ্ধির সাথে কোনোভাবে মোকাবিলা করতে পারছে না সরকারের মন্ত্রীরা মোকাবিলা করতে পারছে না আধিকারিকের কূটবুদ্ধি। অদ্ভুত ব্যাপার, যেভাবেই তাদেরকে বোঝানো হয় সেটাই তারা মেনে নেন। এভাবেই এক শ্রেণী দান্দাবাজ আধিকারিক ধরে নিয়েছে এই সরকার আসলে তাদেরই আধিকারিককে সরকার চালাচ্ছে, মন্ত্রীরা শুধু আধিকারিকের কথাগুলি মেনে চলছে, সেগুলো বাস্তবায়ন করছে। আর সরকারি নিয়মকানুন কোনোভাবেই তাদের কাছে প্রযোজ্য নয়। এর আগেও বোরবার দেখে গিয়েছে বিভিন্ন দপ্তরে বিভিন্ন নিয়মকানুনকে তোয়াক্কা না করে নিজের মতো সিদ্ধান্ত নিয়েছে। এটাই সাহসী করে তুলেছে ত্রিপুরা স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটিকে। ফলে অর্থনীতির বাদনে আবদ্ধ হয়ে সম্পূর্ণ বাঁকা পথে একজনকে পদোন্নতি দেওয়া হয়েছে, যার কোনো মন্ত্রিসভার সিদ্ধান্ত নেই, যার কোনো অ্যাপ্রুভাল নেই, এমনিতেই পদোন্নতি দিয়ে দেওয়া হয়েছে। সরকার অবিলম্বে এরপরে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে কিনা সেটা কিন্তু বিরাট বড় একটা কোশ্চেন থেকে যাচ্ছে। এখানে পদোন্নতি দেওয়া হচ্ছে কোনো অ্যাপ্রুভাল না নিয়ে, এখানে পদোন্নতি দেওয়া হচ্ছে বাঁকা পথে, এখানে পদোন্নতি দেওয়া হচ্ছে অর্থের বিনিময়ে। এর বিরুদ্ধে রাজ্য সরকার কী সিদ্ধান্ত নেয় বা কী অ্যাকশানে সেটা দেখার বিষয়। আবার এখানে এটাও এগুলো এসেছে কিছু আধিকারিকের কূটবুদ্ধি দিয়ে সরকার পরিচালিত হয়। আধিকারিকরা যেভাবে বলে সেইভাবেই সরকার সিদ্ধান্ত নেয়, অর্থাৎ সরকারের সিদ্ধান্ত যেখানে আধিকারিকরা মেনে চলবে, সেখানে দেখা যাচ্ছে আধিকারিকের সিদ্ধান্ত সরকার মেনে চলছে। এখানে দেখার বিষয় কীভাবে এই তথ্যটা উঠে এসেছে। আর মুখ্যমন্ত্রী যেখানে ট্রান্সফার পলিসি প্রতিশ্রুতি দিয়েছিল, সেখানে আধিকারিকরা কি সেই ট্রান্সফার পলিসি বাস্তবায়ন করেছে? মুখ্যমন্ত্রী মন্ত্রিসভা যেখানে আধিকারিকের কথা শুনে অ্যাডহক প্রমোশনকে রেগুলার প্রমোশনে কনভার্ট করেছে, সেই সব কর্মচারীরা যখন পেনশনে যাচ্ছে, এজি কি রেগুলার প্রমোশনের পর যে বেসিক দিয়ে বৃদ্ধি পেয়েছে সেই বেসিক অনুসারে পেনশন গ্র্যাজুইটি লিভ স্যালারি দিচ্ছে না তো। এজি তো এই প্রমোশনকে মানছেই না, বলেছে যে প্রমোশন নীতি নিয়ে সুপ্রিম কোর্টে কেস চলছে, সেই প্রমোশন নীতি রাজ্য সরকার মন্ত্রিসভা সিদ্ধান্ত নিতে পারে না, রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত বেআইনি, আমরা সেই প্রমোশনকে মানব না। অর্থাৎ কোনো কর্মচারী যদি 10,000 টাকা মানে বৃদ্ধি পায় প্রমোশন, অর্থাৎ ধরে নিচ্ছে কোনো কর্মচারীর বেতন 30,000 টাকা, প্রমোশন পাওয়ার পর 35,000 টাকা হয়েছে, ওই কর্মচারী যখন পেনশনে চলে যাবে তাহলে 35,000 টাকা বেসিকের উপরই ওনার পেনশন বেনিফিট পাওয়ার কথা। কিন্তু এই যে বলছে তোমার যে প্রমোশনের ফলে বেতন বৃদ্ধি পেয়েছে সেটা আমরা মানবো না, সুপ্রিম কোর্টে কেস বিচারাধীন, আমরা ত্রিপুরা সরকারের সিদ্ধান্ত মানবো না, আমরা 30,000 টাকার উপর ইনক্রিমেন্ট ক্যালকুলেশন করি আমরা পেনশন বা অন্যান্য সুযোগ সুবিধা দেবো। তাহলে ব্যাপার নেওয়া যায় প্রমোশন অ্যাডহক বা রেগুলার প্রমোশনটা যে একটা আশীর্বাদ, সেটা শেষ সময়ে যখন কর্মচারী পেনশনে চলছে সেটা বিরাট বড় একটা অভিশাপ। এর উপর অ্যাডহক প্রমোশনের ফলে যে বেক্সতে বেতনটা নেওয়া হচ্ছে, সেটা যদি শেষ সময়ে যখন পেনশনে চলছে যদি কেটে নেওয়া হয় লিভ স্যালারি বা গ্র্যাজুইটি থেকে, এর দায় বাই কে নেবে? অর্থাৎ এখন আমি খুশি প্রমোশন পাচ্ছি, কিন্তু রিটায়ারমেন্টে যাওয়ার পর কিন্তু সেটা বিরাট বড় একটা মাথা ব্যথা, কারণ রেগুলার প্রমোশনকে বা অ্যাডহক প্রমোশনকে কিন্তু এই যে স্বীকৃতি দিচ্ছে না। পাশাপাশি মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত কিন্তু বাস্তবায়ন হচ্ছে না, বা আধিকারিকরা মানে কথা মতো যে সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মন্ত্রিসভা নিয়েছে সেটা বাস্তবের এর কোনো ফল বা এর কোনো যে সঠিক মূল্যায়ন কিন্তু কর্মচারীরা পাচ্ছে না। এটা কখন বোঝা যাবে? যখন কর্মচারীরা পেনশনে যাবে। আরেকটা প্রতিশ্রুতি দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী 24শে নভেম্বর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ ঘোষণা দিয়েছে যে রাজ্য প্রশাসনের সুষ্ঠু বোর্ডনীতি চালু হবে। এতে খুশি হয়েছিল কর্মচারীকুল, কিন্তু এর মধ্যে কেটে গিয়েছে 4 মাস সময়, শুরু হয়েছে নতুন অর্থ বছর, এখন পর্যন্ত সুষ্ঠু বদলিনীতি দেখা নেই, বরং কিছু রাষ্ট্রবাদী নেতা বদলি বাণিজ্য করে ভালো টাকা কামাচ্ছে, বদলিতে কমিশন। কিন্তু গত 8 বছরে রাজ্যে বদলিনীতি কার্যকর করতে পারল না ডাবল ইঞ্জিন সরকার।
গত 24 নভেম্বর আগরতলা মুক্তধারা হলে আয়োজিত অফার বন্টন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক শাহ সরাসরি জানিয়ে দিয়েছিলেন ট্রান্সফার পলিসি তোদের সৃষ্টি প্রসেস চলছে। এই কথাটা উনি মধুপুর স্কুল যখন নতুন বিল্ডিং উদ্বোধনের বিষয় আসলো জুন জুলাই মাসে 2025, সেখানেও কিন্তু সেই প্রতিশ্রুতি দিয়েছিল ট্রান্সফার পলিসি নিয়ে, কিন্তু সেটা চালু হয়নি। গত বছরে মাঝামাঝি সময়ে শিক্ষাদাতা আধিকারিকরাও কিন্তু সাম্বাদিক সমন করে ট্রান্সফার পলিসি নিয়ে একটা পজিটিভ নিউজ দিয়েছিল 1 মাসের ভিতরে হবে, সেটাও এখনও হয়নি। শীঘ্রই চালু হবে, কিন্তু চালু এখনও হয়নি। এতে দীর্ঘ সময় ধরে যারা প্রত্যন্ত এলাকায় চাকরি করছে তাদের প্রাধান্য দেওয়া হবে। পাশাপাশি এই প্রত্যন্ত এলাকায় চাকরি করলে কর্মচারীরা পাবে 10 নম্বর। এই নাম্বারের কথা কিন্তু মুখ্যমন্ত্রী বলেছে, অর্থাৎ কারা কত প্রদন্ত এলাকায় চাকরি করছে সেটা নম্বর দিয়ে জানা হবে। আর এই নম্বরের ভিতরে আগামী দিনে কর্মচারীদের প্রমোশন ক্ষেত্রে যাবতীয় সুবিধা পাবে। কিন্তু উনি 4 মাসে বদলি নীতি দেখা যায়নি। উনি কিন্তু মহারাষ্ট্রের যে চাকরির যে বদলি নীতি বা ট্রান্সফার পলিসি সেটার প্রশংসা করে বলেছিল যে মহারাষ্ট্রের চাকরির বদলি নীতি বা ট্রান্সফার পলিসিতে সরকারের কোনো হাত নেই, মন্ত্রীর কোনো হাত নেই, এমএলএর কোনো হাত নেই, সেটা একদম পলিসি যেভাবে হচ্ছে এইভাবেই হয়ে যায়। আর ত্রিপুরায় কী দেখা গিয়েছে, ট্রান্সফার বা বদলি নীতির জন্য এমএলএ মন্ত্রীর কাছে যেতে হবে, কর্মচারী নেতার কাছে যেতে হবে। তারপর এখানে আরেকটা যে উঠে এসেছে, এখন সুষ্ঠু বদলি নীতির দেখা নেই, বরং কিছু রাষ্ট্রপতি নেতা বদলি বাণিজ্য করে টাকা কামাচ্ছে, বদলিত কমিশন সেটাও আছে, সেটাও এখানে খবর উঠে এসেছে। খবর উঠেছে মানে কিছু না কিছু ঘটেছে। অর্থাৎ এখানে যদি একটা সুষ্ঠু বদলি নীতি থাকতো তাহলে কর্মচারীদের কতটুক বেনিফিট হতো, কতটুক লাভবান হতো। কারণ যারা দূর দূরান্তে চাকরি করছে তাদের দেখার জন্য, তাদের কথা শোনার জন্য হয়তো কেউ বা নেই। অনেকে আছে শহরে বা বাড়ির কাছে বছর বছর চাকরি করে নিচ্ছে, অনেকে দূরে চাকরি করছে। তাহলে সেখানে সমকাজে সমবেতন বা সবাইকে এক চোখে দেখার পরিস্থিতি কী সৃষ্টি হলো? কেউ দূরে থাকছে, ঘর ভাড়া লাগছে, গাড়ি ভাড়া লাগছে, পরিবার থেকে দূরে থাকছে, কষ্টের দিন নিমজ্জিত করছে। আর কেউ দেখা যাচ্ছে বাড়ির কাছে থাকছে, না গাড়ি ভাড়া লাগছে, না ঘর ভাড়া লাগছে, এখানে হাউস অন অ্যালাউন্সও পেয়ে যাচ্ছে, সব কিছুতেই ফুল বেনিফিট পেয়ে যাচ্ছে, বাড়িতে থেকেও ঘর ভাড়ার টাকা সম্পূর্ণ পেয়ে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে তারা দূরে চাকরি করছে, তারাও সেম বেনিফিটই পাচ্ছে। তার দূরে চাকরি করার কী লাভ হলো? আর কতদিন দূরে থাকতে হবে? মাননীয় সরকার সবসময় বলে যাচ্ছে আমরা স্বচ্ছ নীতি, স্বচ্ছতা মেনটেন করে সব কিছু করবো। তাহলে ট্রান্সফার পলিসিতে সেই স্বচ্ছতা আসছে না কিন্তু সেটা কিন্তু বিরাট বড় একটা কোশ্চেন। আর সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি যদি বাস্তবে কার্যকর না হয়, মন্ত্রিসভার সিদ্ধান্ত যদি এজি মানতে না হয়, তাহলে মন্ত্রিসভার সিদ্ধান্তকে বিশ্বাস করা, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি বিশ্বাস করাটা অনেকটা ভবিষ্যতে কষ্টসাধ্য হয়ে যাবে। ধন্যবাদ।